আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ নাহিদ হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান, বাংলা বাজার ফাতেমা খান কলেজ। গত ক্লাসে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হিসাব সমীকরণ থেকে পরীক্ষায় 10 মার্কসের একটি সৃজনশীল প্রশ্ন থাকে। তো প্রথম ক্লাসে আমি তোমাদের সাথে গাণিতিক সমস্যা সম্পর্কে কোনো আলোচনা করিনি, আজকে গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলি, তোমরা মাধ্যমিক পর্যায়ে যারা ব্যবসা শিক্ষা গ্রুপে পড়াশোনা করেছো তারা প্রথমে এই হিসাব সমীকরণ অঙ্কটির সাথে অঙ্কটি করেছো, তোমরা তোমাদের কিছুটা ধারণা আছে। তো আজকে আমি তোমাদের সে প্রথম থেকেই বিস্তারিত একটু বলবো। অনেকেরই এই অঙ্কটির ক্ষেত্রে একটু জড়তা থাকে, যেমন আমরা হিসাব বিজ্ঞানে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে দেখি যে নির্দিষ্ট ছকের মাধ্যমে করি, ছকটা খেয়াল রাখলে চলে। কিন্তু এই হিসাব সমীকরণের যে ছকটি, এই ছকটি মূল ছকটি ঠিক আছে, কিন্তু ভিতরে ছক হ্রাস বৃদ্ধি ঘটে। এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট একটু সমস্যা মনে করে এবং এই অধ্যায়ের অঙ্ক একটু এড়িয়ে চলে। তো আমি আজকে তোমাদের সাথে এই অধ্যায়ের যে সমস্যাগুলো মূলত হয় ছাত্রছাত্রীদের সেই ব্যাপারে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা জানি হিসাব সমীকরণ কি। প্রথম ক্লাসে আমরা হিসাব কি সেটা আমরা বুঝতে পেরেছি যে সংগঠিত লেনদেন সমূহকে হিসাব বলে। এখন আমরা জানবো সমীকরণ কি। তো সমীকরণ বলতে আমরা সাধারণত বুঝি সমীকরণ বলতে আমরা বুঝি মৌলিক গাণিতিক ধারণা। তোমরা মাধ্যমিক পর্যায়ে যে বীজগণিতের অঙ্ক করেছো সেখানে মান নির্ণয়ের বিভিন্ন প্রশ্নের যে শব্দগুলো তোমরা পেয়েছো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, বা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। সেখানে আমরা প্রমাণ করতাম যে বাম দিকের রেজাল্ট যা হয় ডান দিকের যদি আমার রেজাল্ট একই হয় তখন আমাদের অঙ্কটা হতো। সেক্ষেত্রে যদি লেফট হ্যান্ড সাইডে বা বাম পক্ষে আমার 1 হতো রেজাল্ট, রাইট হ্যান্ড সাইডে যদি আমার 1 হতো তখন আমার অঙ্ক হতো। তাহলে আমরা কি করতাম সেখানে, যে দুইটা দিক সমান হতে হতো। সমান না হলে আমার এই অঙ্ক হতো না। তো এখানেও আমাদের হিসাব সমীকরণ বলতে আমরা হিসাব দুইটা দিক আমরা ঠিক একই রকম সমতা বা সমানকরণ আমরা দেখাই। তো আমরা এবার হিসাব সমীকরণ বলতে কি বুঝি সেই সম্পর্কে আমরা একটু জানব। আমরা যদি এক কথায় বলি যে হিসাব সমীকরণ কাকে বলে, সেক্ষেত্রে যে মৌলিক গাণিতিক ধারণার সাহায্যে হিসাবে বা ব্যবসায় আমরা ব্যবসা লিখতে পারি। মোট সম্পদ ও দায়ের মধ্যে সমতা প্রকাশ করা হয় বা সমতামূলক সম্পর্ক প্রকাশ করা হয়, তাকে হিসাব সমীকরণ বলে। তাকে হিসাব সমীকরণ বলে। তাহলে হিসাবের দুইটা দিকে সমতামূলক সম্পর্ক প্রকাশ করাকে আমরা হিসাব সমীকরণ বুঝি। এখন আমরা যে গাণিতিক সূত্র থাকে হিসাব সমীকরণে, সেই সূত্রটি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তোমরা একটু লিখে নিতে পারো। তো
তো হিসাব সমীকরণের যে গাণিতিক সূত্র যা সম্পর্কে তোমরা মাধ্যমিক পর্যায়ে পরিচিত ছিলে, S সমান L প্লাস ওই হিসাব সমীকরণের যে সূত্র, সেখানে আমরা এ দ্বারা বোঝাই অ্যাসেট বা সম্পদ, এল দ্বারা লায়াবিলিটিস বা দায়, এবং ওই দ্বারা বোঝাই ওনার্স ইকুইটি বা মালিকানা শর্ত। তাহলে আমরা এই যে হিসাব সমীকরণের সূত্র A = L + OI, এ দ্বারা বোঝায় অ্যাসেট সম্পদ, এর দ্বারা লায়াবিলিটি বা দায়, ওই দ্বারা ওনার্স ইকুইটি বা মালিকানা শর্ত। তো এখন আমরা যে মূল বিষয়টি তোমরা যেখানে যে গরমিল করে ফেলো, সেই বিষয়টি হচ্ছে যে ব্যবসায়িক সত্তা ধারণা। ব্যবসায়িক সত্তা ধারণা সম্পর্কে যদি তোমাদের ভালো জ্ঞান থাকে তাহলে এই অঙ্ক করতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা এবার শিখবো ব্যবসায়িক সত্তা ধারণা সম্পর্কে আমরা জানবো, এটা উঠিয়ে নাও তোমরা। ব্যবসায়িক সত্তা ধারণা। ব্যবসায়িক সত্তা ধারণা বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত বুঝি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্ভবত একই বিষয়, কিন্তু না, হিসাব বিজ্ঞানের ভাষায় মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইটা পৃথক সত্তা। এখানে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিকের যে পৃথক সত্তা, সেটা বলতে আমরা বুঝি মালিক বা শেয়ার হোল্ডার, কে বোঝানো হয় ব্যক্তি সত্তা, এবং প্রতিষ্ঠানকে বা ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝানো হয় কৃত্রিম ব্যক্তি সত্তা। মালিক হচ্ছে ব্যক্তি সত্তা এবং ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা। তো কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে আমরা কি বুঝি? কৃত্রিম ব্যক্তি সত্তা হচ্ছে যে ব্যক্তি না হয়ে ব্যক্তির ন্যায় সকল সুযোগ সুবিধা ভোগ করাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলে। যেমন একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে, পাওনা টাকা আদায় করতে পারে, তারপর দেনাদারকে যারা প্রতিষ্ঠানের কাছে টাকা পায় তাদের টাকা পরিশোধ করতে পারে। প্রতিষ্ঠান তদ্রূপ ওই ব্যক্তির ন্যায় তার পাওনা টাকা আদায় ব্যবস্থা গ্রহণ করতে পারে। প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ আইনগত ব্যবস্থা নিতে পারে, তাহলে সেক্ষেত্রে এই সুবিধাগুলো তো ব্যক্তিও গ্রহণ করে। তো ব্যক্তির ন্যায় সুবিধাগুলো যেখানে প্রতিষ্ঠান গ্রহণ করে, সেক্ষেত্রে এই সত্তাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তা। তো এরপরে আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা একটু ভালোভাবে বুঝে নেব। এখানে আমরা এই চিত্রের মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখাইতেছি, আর এই পাশে ধরে নিলাম করি তিনি হচ্ছে একজন ব্যক্তি। এখানে ব্যবসা প্রতিষ্ঠান, এখানে ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে। এই মূলধনটা নগদ টাকা হতে পারে, ব্যাংকে জমানো টাকা, যন্ত্রপাতি, কলকবজা, আইবাপত্র, দেনাদার, এই সম্পদগুলো সে ব্যবসায় বিনিয়োগ করতে পারে। তাহলে এর ফলে ব্যবসা প্রতিষ্ঠান কি হয়? সম্পদ বৃদ্ধি পায়। অপরদিকে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে দায়বদ্ধ থাকে। এই মালিকের কাছে যে দায়বদ্ধ থাকে, এই দায়বদ্ধতাকে বলা হয়
মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে সম্পদ যে টাকাটা বিনিয়োগ করলো, যে মূলধন বিনিয়োগ করলো, ব্যবসা প্রতিষ্ঠানের সৃষ্টি হলো কি অ্যাসেট সৃষ্টি হলো, সম্পদ সৃষ্টি হলো। অপরদিকে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে ওই পরিমাণ সম্পদের জন্য দায়বদ্ধ থাকবে। এই দায়বদ্ধতাকে মালিকানা সত্ত্ব বলা হয় বা ওনার সিকিউরিটি বলা হয়। এখন আমরা বুঝতে পারলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদটা মালিকের কাছ থেকে পায়, এটার জন্য মালিকের কাছে ব্যবসা প্রতিষ্ঠান যে দায়বদ্ধ থাকে, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটি। এখন মালিকানা সত্ত্বটা হচ্ছে ব্যবসার অভ্যন্তরীণ বিষয়, মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়। ব্যবসা প্রতিষ্ঠান যখন তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকে তাকে বলা হয় দায়। তৃতীয় পক্ষ বলতে আমরা কি বুঝি? এখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে বাইরে তৃতীয় পক্ষের নিকট থেকে ঋণ নিতে পারে। ঋণ নিলে ব্যবসা প্রতিষ্ঠান ওই তৃতীয় পক্ষের কাছে, তৃতীয় ব্যক্তির কাছে ঋণের জন্য দায়বদ্ধ থাকে যদি কোনো ঋণ গ্রহণ করে থাকে, লোন নিয়ে থাকে। যদি ব্যবসা প্রতিষ্ঠান অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কোনো পণ্য ধারে ক্রয় করে তাহলে তার কাছে দায়বদ্ধ থাকে। এই দায়বদ্ধতার ফলে পাওনাদার, প্রদেয় হিসাব বা প্রদেয় বিলের সৃষ্টি হয়, এটাও এক ধরনের দায়। এরপরে আমরা যারা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে তাদের কাছে প্রতিষ্ঠান দায়বদ্ধ। বাকিতে বা যারা ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সেবা সরবরাহ করে, সেবা প্রদান করে, তাদের কাছে যদি ব্যবসা প্রতিষ্ঠান কোনো অর্থ দায়বদ্ধ থাকে, পরিশোধ করেনি এরকম থাকে, সেটাও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। তো এই যে আমরা পাওনাদার, ঋণ বা বকেয়া খরচ, এর জন্য ব্যবসা প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের নিকট যে দায়বদ্ধ থাকে তাকে এক কথায় লায়াবিলিটি বা দায় বলে। মালিকের কাছে ব্যবসা প্রতিষ্ঠানের যে দায়বদ্ধতা তাকে বলা হয় ওই বা ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব। আর যখন তৃতীয় পক্ষের নিকট, তৃতীয় পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানের যে দাবি থাকে তাকে বলা হয় লায়াবিলিটি, যেটাকে আমরা সংক্ষেপে এল ধারা বোঝাই, দায়। তো তৃতীয় পক্ষের যে দাবি তাকে লায়াবিলিটি বা দায়, যেটাকে আমরা সংক্ষেপে এল হিসাবে দেখি। তাহলে আমরা এই জায়গায় হিসাব বিজ্ঞানের যে গাণিতিক সূত্র, হিসাব সমীকরণের যে গাণিতিক সূত্র এ ইকুয়াল এল প্লাস ওই, সেটা সম্পর্কে আমরা এখানে ধারণা রাখতে হবে। সেক্ষেত্রে এ এল প্লাস ওই, তো স্বাভাবিকভাবে কোন শিক্ষার্থীকে যদি প্রশ্ন করা হয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ কোথা থেকে সৃষ্টি হয়, দেশে সৃষ্টি হয় না দেশের বাইরে সৃষ্টি হয়, সে দেখা গেছে এটার সঠিক উত্তর দিতে পারবে না, বুঝতে পারবে না বিষয়টা। মূলত হিসাব বিজ্ঞানের ভাষায় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ সৃষ্টি হয় দায় থেকে। এই দায়টা দুই ধরনের, একটা অভ্যন্তরীণ দায়, অপরটা হচ্ছে বাহ্যিক দায়। অভ্যন্তরীণ দায় বলতে আমরা বুঝি ব্যবসা প্রতিষ্ঠান মালিক পক্ষের কাছে যে দায়বদ্ধ থাকে সেটাকে অভ্যন্তরীণ দায় বা ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব বলে। আর তৃতীয় পক্ষ, যেগুলো আমি এইমাত্র দেখাইলাম, যে তৃতীয় পক্ষের নিকট যে দায়বদ্ধতা থাকে সেটাকে লায়াবিলিটি বা শুধু দায় বলে। তো আমরা এই জায়গায় শিখতে পারলাম এখানে যে অ্যাসেট কিভাবে সৃষ্টি হয়। অ্যাসেট মূলত লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি থেকে সৃষ্টি হয়। তোমরা চিত্রটা একটু ভালোভাবে দেখে দিতে পারো। তাহলে আমরা এখানে সংক্ষেপে দেখাতে পারি যে সৃষ্ট সম্পদ কোথা থেকে আসে?
মালিক কর্তৃক বিনিয়োগ তৃতীয় পক্ষের দ্বারা। সৃষ্ট সম্পদ মালিক কর্তৃক বিনিয়োগ এবং তৃতীয় পক্ষ থেকে আসে। এবার আমরা শিখব যে মালিকানা সত্ত্বে প্রভাব বিস্তারকারী উপাদান, মালিকানা সত্ত্বে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সম্পর্কে আমরা ধারণা লাভ করব। আমরা প্রথমে হিসাব সমীকরণের যে সূত্রটি শিখলাম সেটা আমি উপরে লিখে নেই। L প্লাস ওই, এই হিসাব সমীকরণের যে সূত্রটি এর একটি বর্ধিত রূপ আছে, যেটা আমরা অঙ্ক বা গাণিতিক সমস্যা সমাধান করতে গিয়ে যেটা আমরা প্রয়োগ করি, সেই বর্ধিত রূপটি হচ্ছে, তোমরা লিখে নাও, A equal L plus C plus R minus E minus D। এখানে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা হচ্ছে যে আমরা যে উপরে ওই দেখিয়েছি, মালিকানা সূত্র দেখিয়েছি, সেটাকে C plus R minus E minus D দেখাইছি। তো এখানে এইটুকু ধারা কি বোঝানো হতো সেটা আমি দেখাইছি। C ধারা বোঝানো হয় ক্যাপিটাল বা মূলধন, আর দ্বারা বোঝানো হয় রেভিনিউ, রেভিনিউ বা আয়। ই দ্বারা বোঝায় এক্সপেন্স বা এক্সপেন্ডিচার বা ব্যয়, এবং ডি দ্বারা বোঝানো হয় ড্রয়িং, উত্তর। শিক্ষার্থীরা এই সূত্রটা একটু ভালোভাবে খেয়াল করো তোমরা, যে অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস সি প্লাস আর মাইনাস জি মাইনাস ই মাইনাস ডি, ক্যাপিটাল যোগ রেভিনিউ বিয়োগ এক্সপেন্স বিয়োগ ড্রয়িং। তো এখন এই যে এই বিষয়টা কিভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, এই বিষয়টা কিভাবে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে সেই বিষয়টা আমি এখন বিস্তারিত আলোচনা করব।